আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের লেকচারে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের গুণগত রসায়ন এই চ্যাপ্টারটি লেকচার 5, যেখানে তোমাদের জন্য আজকে বেশ স্পেশাল একটা টপিক রেখেছি, একটা টার্ম রেখেছি, সেটা হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। কিন্তু এর পাশাপাশি আমরা চেষ্টা করব এই টপিকটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বিগত বছরগুলোতে আসা যত সিকিউ প্রশ্ন আসে সেগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিব এবং দেখবা আজকের পুরো ক্লাসটা করার পরে তোমরা নিজেরা এই প্রশ্নগুলো সলভ করতে পারছো। ঠিক আছে, দেখবা খুব ইজিলি এগুলো তোমরা সলভ করতে পারছো। সো দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। এবং আজকের ক্লাসে আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। এর আগে 4টি ক্লাস হয়ে গেছে এবং তার আগে বিবিসি ক্লাস হয়েছে। তো এই সবগুলো ক্লাস মিলিয়ে দেখবা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো পড়তে থাকো, দেখবা তোমার হাজারিনাক স্যারের বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বই এবং আহসানুল কবি স্যারের বই, সবগুলো রাইটারের বই খুব সুন্দর মতো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। অলরেডি আমাদের সাথে তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। আমরা আমাদের লেকচারটা এখনই শুরু করব। যারা যুক্ত হচ্ছে দেরি না করে একটু ঝটপট বাকিদেরকে মেনশন করে ফেলো। আমাদের সাথে তোমরা অনেকেই যুক্ত হয়েছো অলরেডি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো চলো দেরি না করে আমরা আমাদের লেকচারটা শুরু করে ফেলি। ঠিক আছে, দেরি না করে আমরা আমাদের লেকচারটা শুরু করব। যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। ফাইন। ওকে, তো আমরা শুরু করছি আমাদের কোয়ান্টাম সংখ্যা। প্রথমে আমরা ডেফিনেশন দিয়ে শুরু করব যে কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে কি বোঝায় এবং এই যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানবো এগুলোর অ্যাপ্লাই আসলে কোথায় কোথায়। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। প্রথমে আসো কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তুমি এই যে টপিকটা পড়তে যাচ্ছ, এই টপিকটা থেকে তুমি যখন কলেজে প্রি টেস্ট পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষা দিবা, হাফ ইয়ারলি পরীক্ষা দিবা, ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, সব জায়গাতে এখান থেকে প্রশ্ন হবে। আর এই টার্মটা তোমরা 9-10-এ বেশ খানিকটা পড়ে এসেছো। এখন তোমরা দেখবা যে এই টার্মটা অনেক বিস্তারিতভাবে জানতেছো। তোমরা দেখবা যে সেম জিনিসটা তোমরা 9-10-এ পড়েছো, কিন্তু এখানে এসে দেখা যাবে যে এই জিনিসটাও আচ্ছা আচ্ছা এটা ভিন্ন নাম রয়েছে। তো কোয়ান্টাম সংখ্যা, আমরা কোয়ান্টাম সংখ্যা এবং কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ একই সাথে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আগে দেখো আমরা কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ এবং কোয়ান্টাম সংখ্যা একই সাথে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা। কোয়ান্টাম সংখ্যা মানে এটা একটা সংখ্যা, তাই না? কোয়ান্টাম সংখ্যা মানে এটা একটা সংখ্যা, যে সংখ্যার সাহায্যে, ঠিক আছে, যে সংখ্যার সাহায্যে, যে সংখ্যার সাহায্যে, হ্যাঁ, যে সংখ্যার সাহায্যে, ঠিক আছে, যে সংখ্যার সাহায্যে আমরা কয়টা জিনিস বের করতে পারি? 4টা জিনিস বের করতে পারি। কয়টা জিনিস বের করতে পারি? 4টা জিনিস। এক, হ্যাঁ, এক, শক্তি স্তরের আকার বের করতে পারি। শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পেতে পারি। শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পেতে পারি। হ্যাঁ, উপশক্তি স্তরের, উপশক্তি স্তরের, উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পেতে পারি। তোমাদের বিবিসি ক্লাস নাম্বার সম্ভবত 4, যেখানে আমরা অরবিট অরবিটাল সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম। এরপর হচ্ছে 3, হ্যাঁ, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস। ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, বিন্যাস, বা এটাকে অনেক সময় ওরিয়েন্টেশনও বলা হয়ে থাকে। ওরিয়েন্টেশন, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন। এবং অপরটা হচ্ছে ইলেকট্রন এর
ঘূর্ণনের দিক, ইলেকট্রনের ঘূর্ণনের দিক, যে সংখ্যার সাহায্যে এইগুলা সম্পর্কে ধারণা পাওয়া যায়, সম্পর্কে ধারণা পাওয়া যায়, সম্পর্কে ধারণা পাওয়া যায়, ধারণা পাওয়া যায়, ধারণা পাওয়া যায়, হ্যাঁ, সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে, তাকে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা বলে, সংখ্যা বলে, কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, আমরা কিন্তু ডেফিনেশনটা শিখে ফেললাম। যেমন দেখো আমাদের শক্তি স্তরের আকার, তোমরা অনেক জায়গায় দেখবা আকার আকৃতির ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ঘূর্ণনের দিক সম্পর্কে যেটা আইডিয়া দেয় সেটাই হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। কিন্তু দেখো আমাদের আকার আকৃতি বললেও আমাদের বেশ কয়েকটা নতুন জিনিসপত্র এখানে লিখেছি। দেখো ইলেকট্রনের ঘূর্ণনের দিক, কার ঘূর্ণনের দিক, কার আকৃতি, কার আকার, এগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের কোয়ান্টাম সংখ্যার যে ডেফিনেশন, কোয়ান্টাম সংখ্যার যে আইডিয়া সেটা সম্পর্কে ক্লিয়ার কনসেপশন দেয়। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আসলে বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি, তাই না? এই চারটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি। তাহলে এই চারটা জিনিস আলাদা আলাদা যেহেতু কাজ করছে, এই আলাদা আলাদা কাজের ভিত্তিতে, আলাদা আলাদা উদ্দেশ্যের ভিত্তিতে, আলাদা আলাদা ফাংশনের ভিত্তিতে কোয়ান্টাম সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কোয়ান্টাম সংখ্যাকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো চলো আমরা সেই 4 ভাগ কি কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। আমরা ডেফিনেশনটা দেখে ফেললাম যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে 4টা জিনিস করা যায়। ইলেকট্রনের শক্তি স্তর, শক্তি স্তরের আরো নাম আছে, শক্তি স্তরের আরো কি কি নাম আছে তোমরা নিশ্চয়ই জানো। শক্তি স্তরের আরো বেশ কিছু নাম আছে, সেটা হচ্ছে শক্তি স্তর, তাই না? তোমাদেরকে পড়িয়েছিলাম বিবিসি ক্লাসে। শক্তি স্তর বা অরবিট বা বা কক্ষপথ, কক্ষপথ বা শেল বা স্তর, এবং এদের সবাইকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং এইগুলো কোথায় পড়েছি আমরা? আমরা বিবিসি ক্লাসে পড়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে বিবিসি ক্লাসগুলোতে আমরা এই জিনিসপত্রগুলো কিন্তু পড়েছিলাম, তাই না? বেসিক বিল্ডিং ক্লাস 7টা হয়েছে, তোমরা সেই ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত মাথার মধ্যে রাখবা। কেন নেওয়া হয়েছে? কারণ এগুলো বিভিন্ন টপিকে বিভিন্ন লেকচারে বারবার বারবার করে কিন্তু লাগবে। তো এই যে দেখো আমরা কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশন জানলাম, এর মাধ্যমে আমাদের একটা টার্ম চলে এসেছে শক্তি স্তর। শক্তি স্তর মানেই অরবিট, অরবিট মানেই কক্ষপথ, কক্ষপথ মানেই হচ্ছে শেল। এই যে এইটা হচ্ছে অরবিট, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন ক্রমাগত ঘুরতে থাকে। ঠিক আছে, আরেকটা টার্ম এসেছে দেখো উপশক্তি স্তর, আরেকটা টার্ম এসেছে উপশক্তি স্তর। উপশক্তি স্তরের আকৃতি, উপশক্তি স্তর কি? উপশক্তি স্তর মানে হচ্ছে অরবিটাল, যদিও এই দুটার মধ্যে পার্থক্য রয়েছে সেটা শেখাবো পরবর্তী ক্লাসে। এটাও বিবিসি ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে। অরবিটাল, অরবিটাল উপশক্তি স্তরের মধ্যে পার্থক্য কোয়ান্টাম সংখ্যা থেকেই জানা যায়। এই জন্য আগে কোয়ান্টাম সংখ্যাটা ক্লিয়ার হইতে হবে, তারপর আমরা জানবো অরবিটাল এবং উপশক্তি স্তরের মধ্যে কি পার্থক্য আছে। তোমরা 9-10-এ হয়তো জেনে এসেছো উপশক্তি স্তর এবং অরবিটাল একই জিনিস, কিন্তু বাস্তবে কিন্তু তা না। এটা আমরা জানবো আমাদের লেকচার নাম্বার 6-এ, যেখানে উপশক্তি স্তর এবং অরবিটালের মধ্যে পার্থক্য জানবো। এখন আপাতত এতটুকু জেনে রাখো যে অরবিটাল কাকে বলে। অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক বা ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক 90 থেকে 95% বিশিষ্ট অঞ্চল, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা অরবিটাল বলবো। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম আমাদের কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশন, অরবিট কি, শক্তি স্তর কি, উপশক্তি স্তর কি বা অরবিটাল কি। ঠিক আছে, এবার আমরা জানবো যে আমরা কোয়ান্টাম সংখ্যা তো জেনে ফেললাম, ত্রিমাত্রিক দিকবিন্যাস বলতে কি বোঝায় আমরা সেটাই চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা যে অরবিটাল সম্পর্কে ধারণা পাই না, যে এসপিডিএফ, এস অরবিটাল হচ্ছে গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকৃতির, ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকৃতির, এফ অরবিটাল যে জটিল আকৃতির বা বর্তুলাকার, সেটা আমরা কোত্থেকে জানবো? এই যে ইলেকট্রনের দিকবিন্যাস থেকে জানবো, ওরিয়েন্টেশন থেকে জানবো।
আর ইলেকট্রনের ঘূর্ণনের দিক স্পিন কোয়ান্টাম নাম্বার। চলো সেই প্রকারভেদটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, হ্যাঁ, 90 থেকে 95% বিশিষ্ট অঞ্চল, 90 থেকে 95% বিশিষ্ট অঞ্চলকে আমরা অরবিটাল বলি। এই তো বিবিসি ক্লাস করেছো, তার মানে তোমাদের কাছে এই কনসেপ্টগুলো কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার। ওরিয়েন্টেশন মানে হচ্ছে সজ্জিত, ওরিয়েন্টেশন মানে হচ্ছে সাজানো, সজ্জিত। এটার মানে হচ্ছে সাজানো, হ্যাঁ, এটার মানে হচ্ছে সাজানো বা সজ্জিত, সজ্জিত। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব যে আমাদের কোয়ান্টাম সংখ্যা কত প্রকার। দেখবা সেম জিনিসটা আবার চলে আসবে, কারণ আমি ওইভাবেই লেকচারটা সাজিয়েছি। তো আসো এবার কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। ঠিক আছে, আমি এগুলো লিখে লিখে কেন পড়াচ্ছি? কারণ এগুলো লিখে লিখে না পড়াইলে তোমাদের মাথার মধ্যে ঢুকবে না। কারণ তোমরা যেহেতু সম্মানিত গাধা এবং গাধিনী, তাহলে তোমাদেরকে তো লিখে লিখে না পড়াইলে তো তোমরা বুঝতে পারবা না। এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। লেকচারগুলোর সাথে সাথে তোমরা তুলে ফেলবে। এরপর 3 হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক, হ্যাঁ, চুম্বক কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এরপর 4 বাংলা নামগুলোই তোমাদের মেজরলি লাগবে। এরপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, অনেকেই স্পিন কোয়ান্টাম নামে চিনো। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার: প্রধান, সহকারী, চুম্বক এবং ঘূর্ণন। ঠিক আছে, প্রধান, সহকারী, চুম্বক এবং ঘূর্ণন। প্রধান, এরপর হচ্ছে সহকারী, মানে এভাবে শর্ট ফর্ম মনে রাখতে পারো, চুম্বক, আর আরেকটা হচ্ছে ঘূর্ণন। যেমন অনেকেই এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নামে জানো, এটা স্পিন কোয়ান্টাম নাম্বার যেন নামে জানো, কিন্তু বাংলাতে আসলে তো এগুলোই হয়, তাই না? বাংলাতে তো এগুলোই হয়, প্রধান, সহকারী, চুম্বক এবং ঘূর্ণন। আচ্ছা ফাইন, এইটা না হয় বুঝতে পারলাম। এবার দেখো, এই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যাকে একটা সাইন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা, এবং ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে দেখো NLMS, এটার জন্য খুব সুন্দর একটা টার্ম আছে। টার্মটা হচ্ছে নীলিমাস। তোমাদের নিশ্চয়ই কোনো বন্ধুর নাম নীলিমাস আছে, তাই না? নীলিমা নামে তো কোনো বন্ধু আছে নিশ্চয়ই তোমাদের। তোমরা যেইটাতে সব থেকে বেশি প্যারা খাবা সেটা হচ্ছে এখানে সব থেকে বেশি প্যারা খাবা কোথায় জানো? সব থেকে বেশি প্যারা খাবা হচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করতে, যে এন এর পর এল, এল এর পর এম, তারপর এস। এই যে NLMS, এন এর পরে এম চলে আসবে, তারপর এস চলে আসবে, তারপর এল চলে যাবে, এইটা মিসম্যাচ হয়ে যাবে তোমাদের। তো এই সিকোয়েন্সটা তোমাদের মেনটেন করাটা বেশ টাফ হবে। এই জন্য আমি তোমাদেরকে একটা সুন্দর ছন্দ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এন, এল, এম, এস। তাইলে নিশ্চয়ই মনে থাকবে নীলিমাস, NLMS, NLMS। ঠিক আছে, আশা করছি এটা ভুল হওয়ার কথা না, NLMS, নীলিমাস। এবার আসো আসল খেলা, প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কাজটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে শক্তি স্তরের আকার নির্ধারণ করা। শক্তি স্তরের আকার সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। শক্তি স্তরের আকার সম্পর্কে একটা আইডিয়া দেওয়া প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ। সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার কাজ হচ্ছে আকৃতিটা কিরকম হবে, যেমন SPDF এর কোনটার আকৃতি কিরকম হবে? উপশক্তি স্তরের
উপশক্তি স্তরের আকৃতি কিরকম হবে এটা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি। এরপর হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আইডিয়া পাই। আর আরেকটা হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে আইডিয়া পাই। ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে আমরা আইডিয়া পাই। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তাহলে দেখো চারটা কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটার নাম, প্রত্যেকটার ইংরেজি টার্ম এবং আমাদের যেটা দ্বারা প্রকাশ করা হয়, এই যে এই সাইন দ্বারা কি করা হয়, এগুলো দ্বারা হচ্ছে এদেরকে প্রকাশ করা হয়। আর ডান পাশে যেটা লিখেছি এইটা হচ্ছে জাস্ট একটা শর্টকাট টেকনিক। হ্যাঁ, এইটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, শর্টকাট নিলিবা। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, চুম্বক কোয়ান্টাম সংখ্যা। কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আকৃতি সম্পর্কে জানা যায়, সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ঘূর্ণনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায়, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এগুলো খুব রেগুলার এমসিকিউ, দেখবা এগুলো খুব রেগুলার এমসিকিউ, এগুলো খুবই বেসিক আইডিয়া, বেসিক কনসেপ্ট, কিন্তু রেগুলার এখান থেকে প্রশ্ন হয়। তাহলে চার প্রকার। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলাদা আলাদাভাবে জানা, তারপর কোয়ান্টাম সংখ্যার ক্যালকুলেশন সম্পর্কে আমরা জানবো। দেখবা তখন পুরো কনসেপ্টটা তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই সেম জিনিসপত্রগুলোই আলটিমেটলি আমাদের ডেফিনেশন না? যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার, যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। দেখো দুইটা পেপার কি ম্যাচ করাই দিলাম না? এভাবে মিলিয়ে মিলিয়ে তুমি যখন পড়বা, একই রকম ছন্দে একই রকম টেকনিকে পড়বা, তোমার কাছে দেখবা সবকিছু সহজ মনে হচ্ছে। ঠিক আছে, ওকে। ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস মানে বুঝতেছো না? এই যে 3 ডাইমেনশনাল ফিগার পড়েছো তোমরা, এই যে দেখো, কখনো কখনো কি এরকম চিত্র দেখেছো তোমরা? এই যে দেখো তো, এরকম চিত্র কখনো দেখেছো কিনা? এইরকম চিত্র কখনো দেখেছো? দেখেছো কখনো এরকম চিত্র? নিশ্চয়ই দেখেছো। এই যে এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর, এগুলো কি বলতো? এই যে এগুলো এগুলো হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব। 3 ডাইমেনশনাল ফিগারে ইলেকট্রন মেঘের ঘনত্ব। মেঘটা বুঝতেছিস না? তোদের আগে মেঘ বুঝায়নি। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়লে তার সূর্য হাসে, তাই না? এই যে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস, এখান থেকে আমরা কিসের আইডিয়া পাই? এখান থেকে আমরা অরবিটাল সম্পর্কে ধারণা পাই। ঠিক আছে, অরবিটাল কোনগুলো? এটা হচ্ছে যে পি এক্স, পি ওয়াই, পি জেড, ডিএক্স, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। এটা পরের ক্লাসে পড়াবো। ঠিক আছে, ঠিক আছে, নাম শুনেছো? ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, হ্যাঁ, ডিজেড এক্স, জেড এক্স, ডিএক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। ডি অরবিটালের উপশক্তি স্তর হচ্ছে 5টা। এগুলো পরে ড্র করে তোমাদেরকে দেখাবো। ওরে বাবা রে বাবা, এটা সব আঁকানো শেখাবো পরের ক্লাসে। পরের ক্লাসে এগুলো দেখবা নিজেরা একদম পানি হয়ে যাচ্ছে। এটা নেক্সট ক্লাসে একদম ধরে ধরে ড্র করা শেখাবো, ধরে ধরে। দেখবা এরকম কালারফুল ফিগার তোমরা সবাই আঁকায় ফেলতেছো। এসপিডিএফ আঁকানো শেখাবো, সবগুলো আঁকানো শেখাবো পরবর্তী ক্লাসে। দেখো একদম পানি হয়ে যাবে, পানি। ঠিক আছে, চিন্তা করো না। তোমরা জানতে চাইলা যে ত্রিমাত্রিক দিকবিন্যাস বলতে কি বোঝায়? এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। পড়েছো না? প্রসঙ্গ কাঠামো পড়েছো না ফিজিক্সে? সব গাধার দল প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পড়েছো না? এই যে এক্স ওয়াই জেড অক্ষ, ইলেকট্রন মেঘ, এটাই তো ত্রিমাত্রিক দিকবিন্যাস। ইলেকট্রনের কোন দিকে ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি? অরবিটাল। এগুলোই তো এক একটা অরবিটাল রে বেটা, পরবর্তী ক্লাসে বোঝাবো। ঠিক আছে, আচ্ছা স্যার ওয়াই অ্যাক্সিস কোনটা দিয়েছেন? একজন বিজ্ঞানী কমেন্ট করেছে। দেখো প্রত্যেকটাই তো একটা একটার সাথে পারপেন্ডিকুলার না? দেখো তো এই যে এইভাবে আছে না, এভাবে আছে না?
জেড অ্যাক্সিস মানে কি যে এরকম এরকম 120 ডিগ্রি না, প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তুমি যেটা করতে পারো, এটাকে এক্স দিয়ে, এটাকে জেড দিয়ে, এটাকে ওয়াই দিতে পারো। আর ত্রিমাত্রিক তোরে বেটা, আঁকছি তো এখানে 2D ফিগার, কিন্তু অ্যাকচুয়ালি কি 3D না? এক্স ওয়াই জেড, এক্স জেড ওয়াই যা ইচ্ছা তাই দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা পরবর্তী ক্লাসে বুঝাবো বিজ্ঞানী। ওকে, ডিজেড স্কোয়ার, হ্যাঁ ডিজে না ডিজেড স্কোয়ার, এসব তো দেখবা না কোনোদিন। দেখবা হচ্ছে কি, দেখবা হচ্ছে তুফান মুভি, দেখবা এটা সেটা, এগুলো তো বই খুলে খুলে দেখবা না, এগুলো বইতে আছে। সবই শেখাবো, সবই শেখাবো, সবর করো। ঠিক আছে, বুঝতে পেরেছো ভাইয়া? সাদিকা, মাহমুদুল হাসান, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা শেখাবো শেখাবো প্লিজ। এটা না, এটা এখন লাগবে না। কে জানি প্রশ্ন করছে, তোমার প্রশ্নের উত্তরটা দিলাম। হ্যাঁ, প্রশ্নের উত্তর না দিলে আবার চিন্তা করতে ভাইয়া অনেক জানে না। ঠিক আছে, মানে এই টপিকের উপর 3-4 ঘন্টা ক্লাস নিতে পারবো, বিশ্বাস কর ভাই। কিন্তু ওগুলো তো একদম অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, যেভাবে যেভাবে যে ওয়েতে আগাচ্ছি সেই ওয়েতে আগাও, খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে, এগুলো কিছু পড়ছিলাম। ডি হচ্ছে অরবিটাল, ডি হচ্ছে অরবিটাল। এটা তো জাস্ট বোঝানোর জন্য ত্রিমাত্রিক দিক বিন্যাস দেখতে কীরকম হয়। তো চলো আমরা এবার একটা একটা করে আলাদা আলাদা আলোচনা করব, একটা একটা করে আলাদা আলাদা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আসো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে আমরা ডেফিনেশনটা বলতে পারি নিশ্চয়ই। প্রধান কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশনটা কি? আমরা নিশ্চয়ই এখন বলতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশনটা কি, তাই না? দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশন বলতে পারি না? দেখো সুন্দর মতো বলতে পারি, যে সংখ্যার সাহায্যে, যে সংখ্যার সাহায্যে, যে সংখ্যার সাহায্যে, ভালো মতো বোঝার চেষ্টা করবা। এই যে এটাই ডেফিনেশন, শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। শক্তি স্তরের, শক্তি স্তরের, যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, শক্তি স্তরের আকার সম্পর্কে, শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, ধারণা পাওয়া যায়, শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কয়েকটা জিনিস আমাদের নতুন করে জানতে হবে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আচ্ছা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছি, তাই না? এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, আশা করছি তোমাদের মনে থাকবে এটা। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ফাইন, এবার এটার মান, এইটার মান হচ্ছে, এইটার মান, মান হচ্ছে হ্যাঁ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আবার বলতে পারো এটা, আবার বলতে পারো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, বলতে পারো হচ্ছে কে এল এম এন। ঠিক আছে, কে এল এম এন। এবার আসো, এটার ক্যালকুলেশন তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, এটার ক্যালকুলেশন শেখাবো, ক্যালকুলেশন তোমাদেরকে শেখাবো কিভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা ক্যালকুলেশন করা হয়। আজকে বলছি বারবার যে এই টপিকের উপর আমরা কিন্তু আজকের ক্লাসে সিকিউ সলভ করব, বোর্ডে সিকিউ। একটা সলভ করব সব হয়ে যাবে। পুরো ক্লাসের কনসেপ্টটা মনোযোগ দিয়ে দেখো, সব সিকিউ তোমরা পেরে যাবা। ঠিক আছে, ফাইন। তো এবার আসো, খুব সহজে বোঝার চেষ্টা করো। একটা, দুইটা, হ্যাঁ তিনটা, চারটা, ফাইন। তো এই যে দেখো, এই মাঝখানে হচ্ছে
প্লাস এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এইবার এইবার যেগুলো আমরা দেখাবো সেটা হচ্ছে চারটা চারটা শক্তি স্তর, ঠিক আছে, এক একটা শক্তি স্তরের এক একটা নাম। এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। কে এল এম এন আমরা কোথায় পড়েছি? বোর পরমাণু মডেলে পড়েছি আমরা, ঠিক আছে। এইগুলোর মানে হচ্ছে কে মানে হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, এল মানে 2 নাম্বার শক্তি স্তর, এম মানে 3 নাম্বার শক্তি স্তর, এন মানে 4 নাম্বার শক্তি স্তর। অর্থাৎ কে এল এম এন দ্বারা এন এর যে ভ্যালু বোঝানো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তর বোঝানো হচ্ছে। এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা, এগুলো প্রত্যেকটা এক একটা পূর্ণ সংখ্যা। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি জানলাম? এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা। তাহলে দেখো তো এগুলো প্রত্যেকটাই কি পূর্ণ সংখ্যা না? এগুলো প্রত্যেকটাই হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্যালকুলেশন করতে গেলে, এন এর ভ্যালু বের করতে গেলে কত নাম্বার শক্তি স্তর সেটা সম্পর্কে জানলেই হয়ে যায়। তাহলে দেখো তো শক্তি স্তরের আকার, শক্তি স্তরটা কতটুকু সেটাই কিন্তু আলটিমেটলি আমাদেরকে আইডিয়া দিচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তরের আকার, ঠিক আছে। এইবার আসো, শক্তি স্তরের আকার তো জানা গেল, এখান থেকে তাইলে আমরা একটা ফর্মুলা শিখব, সেটা হচ্ছে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n²। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 1², 2টা। এবার আসো দ্বিতীয় শক্তি স্তরে, ঠিক আছে, এবার আসো দ্বিতীয় শক্তি স্তরে, এবার আসো দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে 2 × 2², 8। এবার আসো তৃতীয় শক্তি স্তরে, 2 × 3², 18। এবার আসো চতুর্থ শক্তি স্তরে, 2 × 4², 32টা। এবার যদি তোমাকে প্রশ্ন করে, এবার যদি তোমাকে প্রশ্ন করে, এটা আমাদের সেই ফর্মুলা, এবার যদি তোমাদেরকে প্রশ্ন করে পঞ্চম শক্তি স্তরে, 5th অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এটা একটা অ্যাডমিশনের প্রশ্ন। ধারণ ক্ষমতা কত? উত্তর হচ্ছে 2 × 5² মানে হচ্ছে 50টা, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু চাইতে পারে। এখন তোমরা বলতে পারবে 5 নাম্বার অরবিটাল সম্ভব কিনা? ডেফিনেটলি সম্ভব। 5s আসে না, 6s আসে না, 7s আসে না, এটা তো পড়েছো তোমরা, ওই যে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো পড়িয়েছি না বিবিসি ক্লাসে। ফাইন, তাহলে এবার দেখো আমরা কিন্তু জেনে ফেললাম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে আরেকটা ফর্মুলা আমরা এখানে তোমাদেরকে শেখাই দিই, শক্তি স্তরে অরবিট। আরেকটা ফর্মুলাও শেখাই তোমাদেরকে, শক্তি স্তরে অরবিটাল সংখ্যা। শক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকবে? শক্তি স্তর অরবিটাল সংখ্যা এর ফর্মুলা হচ্ছে n²। শক্তি স্তরে অরবিটালের ফর্মুলা হচ্ছে n²। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে সমান 1টা, দ্বিতীয় শক্তি স্তরে 2², 4টা, তৃতীয় শক্তি স্তরে দেখো, তৃতীয় শক্তি স্তরে 3 × 9টা, চতুর্থ শক্তি স্তরে হচ্ছে দেখো 4², তার মানে 16টা, তার মানে 16টা, 16টা। তাহলে 1² প্রথম শক্তি স্তরে, n² 1² মানে 1, 2² মানে 4, 3² মানে 9, 4² মানে 16। এইটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে এই ডাটাগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা নতুন দুটা ফর্মুলা শিখে ফেললাম, শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আর শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, দুইটাই আমাদের লাগবে কনসেপচুয়ালি বিভিন্ন প্রশ্ন সমাধান করতে হইলে লাগবে, ঠিক আছে। আশা করছি তোমরা এইটুকু ক্লিয়ার হয়ে গিয়েছো। ফাইন ফাইন, এই যে দেখো এগুলো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, এগুলো করতে তোমাদের আশা করি অনেক মজা লাগছে। ফাইনাল যখন ক্যালকুলেশনটা শিখাবো দেখবা সব কিছু একদম ইজি হয়ে গেছে।
তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, বাকিগুলো দেখবো অনেক ইজি হয়ে যাচ্ছে। যে সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই সেম জিনিসটা তোমরা কিন্তু বোর পরমাণু মডেলে অলরেডি কিন্তু জেনেছো, তাই না? বোর পরমাণু মডেলে অলরেডি জেনেছো। এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবার তাইলে যে সংখ্যার সাহায্যে ওই যে প্রথম লাইনগুলো নিয়ে চলে আসো, উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, এবার আসো এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে নিলিমার এল। আর এটার হিসাব করি কিভাবে, মান বের করব কিভাবে, এখানে কি টার্ম ব্যবহার করেছি, মান বের করব কিভাবে, মানে মান কেমনে বের করে, মান কিভাবে বের করে। মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে চলো এবার ক্যালকুলেশনটা তোমাদেরকে শেখাই। ক্যালকুলেশন এবার সবই ইজি লাগবে তোমাদের কাছে, এবং আগের কনসেপ্টটা কিন্তু টেনে টেনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন। এবার আমরা শিখবো কি, আমরা শিখবো হচ্ছে ক্যালকুলেশন। দেখো, উপশক্তি স্তরের আকৃতি অলরেডি এটা এক্সপ্লেইন করেছি না, ডেফিনেশন সবার আগে হয়ে গেছে। উপশক্তি স্তরের আকৃতি, ওই যে উপশক্তি স্তরের আকৃতি কিরকম, এসপিডিএফ। হ্যাঁ, এসপিডিএফ। এই যে এস অরবিটাল হচ্ছে গোলাকার। হ্যাঁ, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, আর এফ অরবিটাল হচ্ছে জটিল। এফ অরবিটাল হচ্ছে জটিল আকৃতির। ঠিক আছে, এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে, এগুলো আমাদের পরবর্তী ক্লাসের জন্য, যদিও টপিকটা হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য, কিন্তু এই যে আমরা কি জানতেছি, জেনে আমাদের কি লাভ হচ্ছে সেটাই তোমাদেরকে বুঝাইলাম। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, অ্যাজিমুথাল। হ্যাঁ, ওকে ফাইন, অ্যাজিমুথাল, ফাইন। ওকে, তো এবার আসো ক্যালকুলেশন। ক্যালকুলেশনের জন্য আমরা দুইটা পার্ট করব। দুইটা পার্ট কেন, কারণ হচ্ছে আমাদের এন আর এল ক্যালকুলেশন আলাদা করতে হবে। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল। এন এর মানটা যদি হয় 1, এল এর মানটা কেমনে বের করে, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, এই যে 0 থেকে n-1 পর্যন্ত, ফাইন, 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান যদি হয় 0, তাহলে l এর মান কত হবে, 0। n এর মান যদি হয় 1, l এর মান কত হবে, 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 1 - 1 0, তাহলে n এর মান 1 হইলেও l এর মান 0। এইবার আসো n এর মান যদি হয় 2, তাহলে l এর মান কত হবে, 0, আর 2 এর মানটা 2 - 1, তাহলে 1, 0 থেকে n-1 পর্যন্ত। ভালো মতো বুঝো, n এর মানটা হচ্ছে 2, তাহলে n এর মান যদি হয় 2, তাহলে 0 থেকে
2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1। এই পর্যন্ত সংখ্যা রেখায় যতগুলো ভ্যালু আছে সবগুলো হবে। 0 আর 1 এর মাঝে কিছু আছে? নাই। পরেরটা আসো, বুঝতে পারবা। দেখো n এর মান যদি হয় 3, তাহলে 0 থেকে n মাইনাস 1, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, 2 পর্যন্ত যা যা আছে তাই। 0 থেকে n মাইনাস 1, তাহলে 0 থেকে 3 মাইনাস 1, 2 পর্যন্ত যা যা আছে তাই। তাহলে তিনটা ভ্যালু হবে। তাহলে তিনটা ভ্যালু কি কি? তিনটা ভ্যালু হচ্ছে 0, 1 আর 2। n এর ভ্যালু যদি 3 হয় তাইলে l এর ভ্যালু 0, 1, 2। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু হচ্ছে 0 আর 1। তাহলে এবার তোমরা বলো, যদি n এর মান 4 হয় তাহলে l এর ভ্যালু কত কত হবে? যদি n এর মান 4 হয় l এর ভ্যালু কত কত হবে? নাও, নেগেটিভ হবে না, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, এইটাই মুখস্থ রাখতে হবে, আর কিছু না। n এর ভ্যালু যদি 4 হয় l এর ভ্যালু কত কত হবে? সংখ্যা রেখায় চিন্তা করো। 4, তার মানে 0 থেকে 4 মাইনাস 1, তাহলে 0 থেকে 3 পর্যন্ত। 0, 1, 2, 3, শেষ। 0, 1, 2, 3। তাহলে 4 হলে হবে 0, 1, 2, 3। দ্যাটস ইট। এই যে দেখো, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তার মানে কি দাঁড়ালো? n আর l কখনো সমান হইতে পারবে না। n আর l কখনো সমান হইতে পারবে না। একদম পানির মতো ক্যালকুলেশন। ঠিক আছে, এই যে ফাইন, সবাই পেরে যাচ্ছ। একদম পানির মতো ক্যালকুলেশন। n এর মান যত হবে l এর মান n মাইনাস 1 পর্যন্ত। কত থেকে? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। কেউ একজন জিজ্ঞাসা করেছে, ভাইও ইউনিয়ন হলো না কেন? সূত্রে কি বলা আছে? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। মুখস্থ করো 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তুমি যখন বারবার ক্যালকুলেট করতে থাকবা অনেক সহজ হয়ে যাবে। এফ অরবিটালগুলো লাগবে না। এফ অরবিটাল তোমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্যও লাগে না। দেখায় দিব রে বেটা, সব দেখাবো। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? এন এর মান যত, এল এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এন এর মান যত, এল এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এগুলো সব লিখে লিখে না পড়াইলে সম্মানিত গাধা এবং গাথিনীদের মাথায় ঢুকবে না। এই জন্য সবকিছু আমি লিখে লিখে পড়াচ্ছি আজকের ক্লাসে। ফাইন, পানি পানি লাগছে। আচ্ছা, অহনা বিশ্বাস হেল্পলাইনে কল দিও। এবার আসো চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে যে সংখ্যার সাহায্যে, এবার যাব যে সংখ্যার সাহায্যে, ইলেকট্রন এর ত্রিমাত্রিক দিকবিন্যাস আবার প্রশ্ন করো না, কিছুক্ষণ আগে অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করলাম। বা ওরিয়েন্টেশন সম্পর্কে, মানে সজ্জিত ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, বাংলাতে লিখবা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। এখানে আমরা ক্যালকুলেশন করব। আগের মতোই, আগে সবগুলো ক্যালকুলেশন আমাদের নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা কি দ্বারা প্রকাশ করা হয়? নিলিমাসের মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এগুলো তো পড়িয়ে এসেছে অলরেডি। প্রকাশ হচ্ছে এম দ্বারা। এবার এটার মান কি হবে? এইটাই হচ্ছে ফ্যাক্ট। মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো, ত্রিমাত্রিক দিকবিন্যাস অলরেডি পড়ে আসছি, এম অলরেডি পড়ে আসছি। এইটা আমাদের জন্য একটু নতুন টার্ম। মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত ক্যালকুলেশনে কি মনে রাখবো? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। একটা জিনিস মনে রাখবো, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। এবার আসো তিনটা পার্ট করে ফেলি। এটা হচ্ছে এন এর জন্য,
n এর জন্য, এটা l এর জন্য আর m এর জন্য এখানে। ফাইন, এবার আসো n l এবার হচ্ছে m। সবার ব্যাখ্যাগুলো লিখি। n এর মান তো বুঝছি, l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ভালো মতো বুঝবা, ক্যালকুলেশন কিন্তু আগাচ্ছে। -l থেকে +l পর্যন্ত ঠান্ডা মাথায় ক্যালকুলেশন বুঝবা, একদম ম্যাথের মতো, একদম ম্যাথের মতো। ঠিক আছে, দেখো আসো, n এর ভ্যালু যদি হয় 0 তাহলে l এর ভ্যালু হবে 0, m এর ভ্যালু হবে 0। n এর ভ্যালু যদি হয় 1 তাহলে l এর ভ্যালু হবে কত? 0 থেকে n-1, তাহলে 0 থেকে n-1, তাই না? n এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 হয় না। হ্যাঁ, n এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 হয় না, এই জন্য আমরা 1 থেকে শুরু করব, কারণ পূর্ণ সংখ্যা। n এর ভ্যালু যদি হয় 1 তাহলে 0 থেকে n-1, 1 - 1 মানে হচ্ছে 0, m এর ভ্যালু তো অবশ্যই 0, -0 থেকে +0। n এর ভ্যালু যদি হয় 2 তাহলে l এর ভ্যালু কত হবে? 0 তো হবেই, 0 কমন, n-1 তার মানে কি 2 - 1, তাহলে 1। ফাইন, এইবার আসো 0 এর জন্য, 0 এর জন্য হচ্ছে 0, 1 এর জন্য কি? 1 এর জন্য কি? 1 এর জন্য হচ্ছে -1, 0, +1। প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদাভাবে -l থেকে +l চিন্তা করতে হবে। প্রত্যেকটা মানের জন্য -1 থেকে -l থেকে +l চিন্তা করতে হবে। আরেকটা দেখাইলে বুঝতে পারবা। ঠিক আছে, ফাইন। এইবার আসো যদি হয় 3 তাহলে প্রথমত 0, 3 - 1 মানে হচ্ছে 2, তাহলে 0, 1, 2। তাহলে 0 এর জন্য 0, 1 এর জন্য -1, 0, +1, 2 এর জন্য -2, -1, 0, +1, +2, কারণ -2 থেকে +2 পর্যন্ত, -l থেকে +l পর্যন্ত, দ্যাটস ইট। খুবই সহজ, জাস্ট আমরা ভ্যালুগুলো লিখবো, ওইটার পাশে সংখ্যা রেখাটা দেখাই দিব। -1 থেকে +1 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত, 3 যদি হয় -3 থেকে +3 পর্যন্ত। এইবার তোমরা করবা আমার সাথে, এবার তোমরা করবা কি করবা? 4 এর জন্য কি হবে বলো তো? l এর ভ্যালু 4 এর জন্য কত হবে দেখি তো, কোন কোন গাধা এটা অ্যান্সার করতে পারে? কোন কোন গাধা এটা অ্যান্সার করতে পারে দেখি তো, কোন কোন গাধা এটা অ্যান্সার করতে পারে দেখি। যারা যারা অ্যান্সার করতে পারবে তারা গাধা, যারা পারবে না তারা সম্মানিত গাধা। ঠিক আছে, যারা পারবে না তারা সম্মানিত গাধা। ওকে, অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, যাচ্ছি ওখানে। যদি 4 হয় তাহলে কি হবে? 0 তো কমন, n-1, 4 - 1 মানে কত? 3, তাহলে 0, 1, 2, 3 তিনটাই হবে। এবার আসো, এবার হ্যাঁ ফাইন, এবার m এর মান, তাহলে 0 এর জন্য -0 থেকে +0 মানে 0, 1, -1 থেকে +1, -1, 0, +1, কমা দিয়ে লিখবা। 2 মানে কি? -2 থেকে +2, -2, -1, 0, +1, +2। ঠিক আছে, ফাইন। আর 3 মানে আচ্ছা 3 মানে কি হবে এটা এবার তোমরা বলবা, তাইলে বুঝবো যে পুরো কনসেপ্টটা তোমরা বুঝে গেছো। 3 এর জন্য l এর ভ্যালু, m এর ভ্যালু কত হবে? 3 এর জন্য m এর ভ্যালু কত হবে? 3 এর জন্য m এর ভ্যালু কত হবে? দেখি তোমরা কেমন পারো। 3 এর জন্য m এর ভ্যালু কত হবে? 3 এর জন্য m এর ভ্যালু কত হবে? এর জন্য m এর ভ্যালু কত হবে? কত হবে? ওকে বলো, 3 এর জন্য কত হবে? পারতাছো না তো গাধারা, গাধারা মুখে। ফাইন, সঞ্জিদা সিদ্দিকা ফাইন উত্তর করে দিয়েছে। -3, -2, -1, 0, +1, +2, +3। ঠিক আছে, দ্যাটস ইট। আশা করছি এখন তোমরা বুঝে গিয়েছো। +1, +2, +3। ফাইন, এই তো দেখি সবাই
নাজিফা দিব একটা মায়ের। হয় নাই নাজিফা, হয় নাই। ওকে, তাহলে ক্যালকুলেশন কি দাঁড়ালো? NLMS, ঠিক আছে? তো NLM পর্যন্ত আমরা ক্যালকুলেশন করেছি, ঠিক আছে? ক্যালকুলেশন করেছি। তো দেখো এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এম এর মান হচ্ছে -l থেকে +l পর্যন্ত, ঠিক আছে? ফাইন। তো এখানে আমরা এল এর মান বের না করে কিন্তু এম এর মান বের করতে পারবো না। এবার আসো তোমাদের নতুন একটা জিনিস শেখাবো। 0 মানে হচ্ছে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, 2 মানে হচ্ছে d অরবিটাল, 3 মানে হচ্ছে f অরবিটাল, ঠিক আছে? এল এর ভ্যালু থেকে আমরা অরবিটাল সম্পর্কে আইডিয়া পাচ্ছি। s অরবিটালের জন্য এল এর মান কত? 0। s অরবিটালের জন্য, p অরবিটালের জন্য এল এর মান কত? 1। d অরবিটালের জন্য এল এর মান কত? 2। f অরবিটালের জন্য এল এর মান কত? 3। মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে অলওয়েজ এটা মাথায় রাখতে হবে, অলওয়েজ। তাহলে দেখো তো এটা কি? এটা s, এটা কি s, এটা কি p, এটা কি s, এটা কি p, 2 মানে কি d, ঠিক আছে? এটা লাগবে, এটা লাগবে। তোমাকে যদি প্রশ্ন করি যে ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু কত? 2। এফ অরবিটালের জন্য এল এর ভ্যালু কত? উত্তর হচ্ছে 3, ঠিক আছে? এভাবে পারতে হবে, এভাবে পারতে হবে, ঠিক আছে? ফাইন। ওকে, এবার আসো আরেকটা বাকি আছে শুধু, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তারপর আমরা ফাইনাল একটা ক্যালকুলেশনে যাব, ঠিক আছে? স্পিন কোয়ান্টাম সংখ্যা, যে সংখ্যার সাহায্যে ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাকে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্পিনের এস দ্বারা প্রকাশ করা হয়। আর মান কত? মান হচ্ছে +12 অথবা -12, +12 অথবা -12। এটা আইডেন্টিফাই করে কিভাবে? এটা ক্যালকুলেশনে যে তোমাদেরকে দেখাচ্ছি, ক্যালকুলেশন খুবই সহজ। ক্যালকুলেশনের ক্ষেত্রে দুটো জিনিস দেখো, এক হচ্ছে +12 কখন হয় আর -12 কখন হয়। +12 একটা, আরেকটা হচ্ছে -12, ঠিক আছে? একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। হ্যাঁ, তোমরা ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাম শুনেছো না? এনডিসি দিয়ে এটা খুব সুন্দর মতো মনে রাখা যায়, এনডিসি, নেগেটিভ ডাউন ক্লকওয়াইজ। হ্যাঁ, এনডিসি দিয়ে খুব সুন্দর মতো মনে রাখা যায় এটা, ঠিক আছে? ওকে, এবার দেখো, সাধারণত যেটা হয়, এই ভ্যালুগুলো আমরা যেখানে ব্যবহার করি সেখানে ঠিক এইভাবে ভ্যালুগুলো দেখানো হয়। এই যে এইভাবে, তোমরা দেখেছো নিশ্চয়ই, এই যে এইভাবে ভ্যালুগুলো দেখানো হয়, এইভাবে। হ্যাঁ, তো এই ভ্যালুটাকে আমরা +12 ধরি, এই ভ্যালুটাকে আমরা -12 ধরি, এবং এটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বমুখী এটাকে আমরা বলি হচ্ছে নিম্নমুখী। হ্যাঁ, আর ডাউন ক্লকওয়াইজ, হ্যাঁ, নেগেটিভ ডাউন ক্লকওয়াইজ, মাথায় রাখতে পারো এভাবে। নেগেটিভ হয় হচ্ছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে আমরা, ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তোমরা নাম শুনেছো ফিজিক্স থেকে, আমার মনে হয় এটা জানার কথা তোমাদের। এটা স্পিন +12 আর -12। ওকে, এটা আরেকটা ক্লাসে ব্যাখ্যা করবো নাজিফা, +12 আর -12 কেন, স্পিন কেমনে বের করা হয়। স্পিন বের করার একটা কনসেপ্ট আছে। কোনো একটা ত্রিমাত্রিক বস্তুকে ঠিক যতবার ঘোরালে
ঠিক এটাকে যতবার ঘোরালে এটা একদম আগের পজিশনে সিমেট্রিক স্ট্রাকচার তৈরি করবে। আমাকে দেখো জাস্ট একবার ঘোরালে আমি কিন্তু আগের পজিশনে চলে আসবো, তাই না? ঠিক যতবার রাউন্ড দিলে আগের পজিশনে চলে আসবে, আগের মতো সিমেট্রিক স্ট্রাকচার দেখাবে, তার ব্যস্তানুপাতিক ভ্যালুটাই হচ্ছে তার স্পিন। ইলেকট্রনের ক্ষেত্রে দুবার ঘোরালে সে আগের পজিশনে চলে যায়, আগের সিমেট্রিক স্ট্রাকচার তৈরি করে। তাহলে 2 এর ব্যস্তানুপাতিক কত? হাফ। এই জন্য এটা প্লাস মাইনাস হাফ, একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ, এভাবে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, ওকে, ম্যাথ আছে, ফাইন ফাইন ফাইন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এটা বুঝে যাওয়ার কথা। আমরা 9-10 তোমরা এটা দেখেছো বা এর আগেও হয়তো দেখেছো, দেখার কথা এগুলো। ওকে, এখন বলো এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? এটুকু পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা? এবার বড় একটা ক্যালকুলেশন দেখাবো। ওকে, ঠিক আছে, ওকে ফাইন। আশা করি এগুলো তোমরা বুঝেছো এবং এগুলো তোমরা আগে থেকেই জানো। ঠিক আছে, এরকম করেই কিন্তু আমরা বিভিন্ন সময় ম্যাথ করব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা যেটা আমরা এখানে দেখাইতে পারতাম, সেটা হচ্ছে যে এল এর মান থেকে, হ্যাঁ, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, মনে রাখতে পারো, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1, আর অরবিটাল সংখ্যা হচ্ছে 12 প্লাস 1। এটা একটু মাথায় রাখতে পারো, 2 ইন্টু 12 প্লাস 1 মাঝে মধ্যে ফর্মুলা আসে। এল এর মান থেকে আমরা কোন একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা বের করতে পারি। আচ্ছা, এবার আসো, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতেছিলাম, এনডিসি। এনডিসি মানে হচ্ছে নটর ডেম কলেজ, তাই না? এনডিসি, নেগেটিভ ডাউন ক্লকওয়াইজ, হ্যাঁ, মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, হ্যাঁ, নেগেটিভ ডাউন ক্লকওয়াইজ, এটার মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ডাউন, CLOCK ওয়াইজ। মানে আমরা যেটা মনে রাখবো, আচ্ছা এইভাবে যদি না চাও, তোমরা যেভাবে মনে রাখতে পারো, দুটো লাইন জাস্ট, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে এই ভ্যালুটা হচ্ছে প্লাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে হচ্ছে মাইনাস হাফ। ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা কি? ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে, দেখো এই যে এইভাবে এইভাবে যে আমরা দেখাই, দেখো এই যে এভাবে যে দেখাই আমরা, এটা এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ি তো এই দিক, কোন দিকে ঘুরে দেখো, ঘড়ি হচ্ছে এই যে দেখো ঘড়ি কিভাবে ঘুরে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ঘড়ি কাঁটাতে কোন দিকে ঘুরে, তোমাদের যাদের হাতে হাতে ঘড়ি আছে সবাই একটু ঘড়িটা ওপেন করে দেখো, ঘড়ি কাঁটাটা কোন দিকে ঘুরে। দেখো এইভাবে ঘুরে, তাই না? এইভাবে ঘুরে, এইভাবে, এইভাবে ঘুরে, মানে এই ডিরেকশনে ঘুরে। সো এই দিকের জন্য হচ্ছে প্লাস হাফ, এই ডিরেকশনের জন্য হচ্ছে মাইনাস হাফ, দ্যাটস ইট। ঠিক আছে, তো এবার চলো একটা ফাইনাল ক্যালকুলেশনে যাব। এবার আমরা একটা ফাইনাল ক্যালকুলেশনে যাব। ঠিক আছে, আমরা একটা ফাইনাল ক্যালকুলেশনে যাব। কোয়ান্টাম সংখ্যার ক্যালকুলেশন সবগুলো নিব, আমরা সবগুলো নিব। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল ক্যালকুলেশন। সবাই খুব মনোযোগ দিয়ে ক্যালকুলেশনটা খেয়াল করবা, সবাই খুব মনোযোগ দিয়ে ক্যালকুলেশনটা খেয়াল করবা। এন এর জন্য, এল এর জন্য এন, আচ্ছা এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এস, সর্বোচ্চ
অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, ফাইন। ওকে ওকে, ঠিক আছে। আমাদের টার্মগুলো কি কি? প্রথমে নিব এন, এল, এম, এস, অরবিটাল, আর আরেকটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এইটা থেকেই যত সিকিউ প্রশ্ন এসেছে, সকল সিকিউ প্রশ্ন এইটার থেকেই, সকল সিকিউ প্রশ্ন এইটার থেকে। এটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে দেখবা সব সিকিউ তোমার কাছে একদম পানি ভাত হয়ে গেছে। এরপরে দেখাবো। ফাইন। কতর জন্য আমরা ক্যালকুলেশনটা করব? 4 এর জন্য ক্যালকুলেশন করব। 4, যাতে সব কিছুর জন্য হয়ে যায়। 4 মানে কি? কে এল এম এন, নিশ্চয়ই তোমাদের মনে আছে। কে এল এম এন, তার মানে আমরা এন এর জন্য করতেছি। আমরা এন এর জন্য অ্যাকচুয়ালি করতেছি। ঠিক আছে, ফাইন। আমরা এন এর জন্য করতেছি, এন তম শক্তি স্তরের জন্য এই সবগুলো ক্যালকুলেশন আমরা করব। খুব মনোযোগ দিয়ে করবা, খুব মনোযোগ দিয়ে বুঝবা। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে বুঝবা। এল মানে কি? 0 থেকে n-1 পর্যন্ত। আমি উপরে লিখে দিচ্ছি তোমাদের কনসেপ্টটা সহজে বোঝার জন্য। তাহলে 4 এর জন্য কত কত হবে? এল এর মান 0, 1, 2 আর হচ্ছে 3, তাই না? 0, 1, 2, 3 এই 4টা ভ্যালু হবে, কারণ 0 থেকে n-1, 4 - 1 মানে 0 থেকে 3 পর্যন্ত। দ্যাটস ইট, বুঝছি তো? এম এর মান -l থেকে +l পর্যন্ত, -l থেকে +l পর্যন্ত। ঠিক আছে, -l থেকে +l পর্যন্ত। ফাইন। তাহলে 0 এর জন্য কত? 0। 1 এর জন্য কত হবে? 1 এর জন্য দেখো তো, 1 এর জন্য কত হবে? 1 এর জন্য কত হবে? দেখো 1 এর জন্য কত হবে? 1 এর জন্য ক্যালকুলেশনটা দেখো। 1 এর জন্য ক্যালকুলেশনটা হচ্ছে, দেখো দেখো 0, 1, 2, 3 এই ক্যালকুলেশন আমরা অলরেডি করেছি। এত কনফিউজ কেন? দেখো দেখো, n এর মান 2 হইলে 0 or 1, 3 হইলে 0, 1, 2। ঠিক আছে, দেখো n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত? 0 থেকে n-1। তাহলে দেখো 0, 1, 2, 3। কেন? কারণ n এর মান তো ফিক্সড করে ফেলছি, শুধু এই পার্ট নিয়ে আমরা কাজ করতেছি, এই পার্টটুকু নিয়ে কাজ করতেছি। ওভারঅল তো চিন্তা করতে বলি নাই, গোলায় ফেলতেছে অলরেডি, বলি নাই তো এটা। আচ্ছা ফাইন। 1 এর জন্য কত? -1 থেকে -1, 0, +1, তাহলে -1, 0, +1। ফাইন। 2 এর জন্য কত? -2, -1, 0, +1, +2। 3 এর জন্য কত? প্রশ্ন করেছিলাম, -3, -2, -1, 0, +1, +2, +3। দ্যাটস ইট। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেয়ে গেলাম। এবার আসো, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম, মনে আছে? 0 মানে হচ্ছে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, 2 মানে হচ্ছে d অরবিটাল, 3 মানে হচ্ছে f অরবিটাল। তাহলে s অরবিটালের উপশক্তি স্তর একটা, p এর জন্য 3টা, d এর জন্য 5টা, f এর জন্য হচ্ছে 7টা। শেখাবো, এটা পরবর্তী ক্লাসে শেখাবো। ক্যালকুলেশনটা তো বুঝছি আগে, ক্যালকুলেশনটা বুঝলেই হবে। ক্যালকুলেশনটা যদি বুঝো তাইলেই হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা বুঝলেই চলবে। এইবার আসো এস। তোমরা মাথায় রাখবা, এম মানে হচ্ছে অরবিটালকে বোঝায়। এটা পি না, পিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। এসে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো, এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, পিতে 6টা, ডিতে 10টা এবং এফে কয়টা? 14টা। তাইলে 0 মানে এস, এসে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এতে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, একটার মান প্লাস হাফ আরেকটার মান মাইনাস হাফ, একটার মান প্লাস হাফ আরেকটার মান মাইনাস হাফ, তার মানে প্লাস মাইনাস হাফ। কয়টা ইলেকট্রনের জন্য? এস এ 2টা ইলেকট্রনের জন্য। এবং মাথায় রাখবা, এখানে প্রত্যেকটা এক একটা অরবিটাল শো করে। এটা একটা এস, এটা পি পি পি, পি এক্স, পি ওয়াই, পি জেড বলেছিলাম না? এরা হচ্ছে তারা।
এইটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, এটা হচ্ছে পি জেড। এগুলো কি কি জানো? এই সেই ডি এক্স ওয়াই, এই সেই ডি ওয়াই জেড, এই সেই ডি জেড এক্স, এই সেই ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, এই সেই ডি জেড স্কোয়ার। এক একটা অরবিটাল এবং উপশক্তি স্তর যে আলাদা সেটা পরবর্তী ক্লাসে পড়াবো, কিন্তু মাথায় রাখবা কোনো একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। পিতে যে 6টা ইলেকট্রন থাকে, 2 2 2, কয়টা? 6টা। 2 2 2 2 2, 10টা। ডিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা। এফে কয়টা? 7টা। 7 দুগুণে কত? 14। কোন একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এফ এর জন্য এটা মুখস্থ করার দরকার নাই। এক্স ওয়াই কিউব, এফ এক্স ওয়াই কিউব, ওয়াই জেড কিউব, এক্স ওয়াই, মানে অনেকগুলো। এখানে এক্স এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার, এরকম করে বেশ কিছু ভ্যালু আছে যেগুলো তোমরা মাথায় মুখস্থ রাখতেও পারবা না, এইটা তোমাদের আসলে লাগবেও না, কোথাও ইউজ করতেও হয় না। এফ এর গুলা লাগবে না, হ্যাঁ, এফ এর গুলা লাগবে না, হ্যাঁ। ওকে ফাইন। এবার আসো, তাহলে 6টা ইলেকট্রনকে কিভাবে লিখবো আমরা? পিতে 6টা, 2 2 2, তাইলে প্লাস মাইনাস হাফ মানে কয়টা ইলেকট্রন? 2টা। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করে দাও, তাহলে 3 দুগুণী 6। এখানে কয়টা আছে? 10টা। তাহলে প্লাস মাইনাস হাফ ইন্টু 5, 10টা। তাহলে অলরেডি বুঝে ফেললাম প্লাস মাইনাস হাফ ইন্টু 7, দ্যাটস ইট। প্লাস মাইনাস হাফ ইন্টু 7 ইলেকট্রন হয়ে গেছে। এইবার আসো অরবিটাল কেমনে বের করে? অরবিটাল হচ্ছে এই যে বললাম না, এখান থেকে অরবিটাল বের করে। তাহলে এখানে কয়টা অরবিটাল? একটা অরবিটাল এস। এখানে কয়টা অরবিটাল? একটাই, সেটা হচ্ছে এস। এস এর উপশক্তি স্তর অরবিটাল একটাই। পি এর কয়টা? 3টা। ডি তে কয়টা? 5টা। এফ এ কয়টা? 7টা। তাহলে মোট কয়টা হইল? তাহলে দেখো তো মোট কয়টা হইল? মোট কয়টা হইল? আমাদের তো মোট ক্যালকুলেশনটাও করতে হবে। মোট মোট কয়টা হইল? মোট হচ্ছে 16টা। মোট অরবিটাল সংখ্যা, এটাই কিন্তু পরীক্ষায় বের করতে বলবে। মোট অরবিটাল সংখ্যা 16টা। এবার কি বললাম বলো তো? এম এর ভ্যালুগুলোই এক একটা অরবিটাল, আর এগুলো হচ্ছে এসপিডিএফ হচ্ছে এক একটা উপশক্তি স্তর। পিএক্স পিওয়াই পিজেড এগুলো হচ্ছে এক একটা অরবিটাল। এবার আসো ইলেকট্রন সংখ্যা। কোন একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 1 ইন্টু 2 2, 3 ইন্টু 2 6, 5 ইন্টু 2 10, 7 ইন্টু 2 14। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা সমান 32। এইবার আসো একটা সূত্র শিখাইছিলাম। এন এর ভ্যালু যদি দেওয়া থাকে 2n স্কোয়ার দিয়ে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে হয় 32। দেখো তো 2n স্কোয়ার বসাইলে কি 32 আসবে না? আসবে। এই পুরো ক্যালকুলেশনটাই আসলে ওই যে 2n স্কোয়ারকে সমর্থন করে। ঠিক আছে, পরীক্ষায় ঠিক এই প্রশ্নটাই আসবে, এবং এটাতে যে কতবার এসেছে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। এই ক্যালকুলেশনটাই বারবার বারবার আসবে। গুড গুড, হ্যাঁ ফাইন। এই ক্যালকুলেশনটা বাসায় মিনিমাম 2বার করতে হবে। বাসায় 2বার লিখবে, বাসায় 2বার লিখবে, দেখে দেখে বাসায় এটা 2বার লিখবে। ঠিক আছে, বাসায় এটা 2বার লিখবে, প্রত্যেকে বাসায় এটা 2বার লিখবে। ঠিক আছে, তো আবার বলি, সামারি করি। এন এর মান 4, এল এর মান হচ্ছে 0 থেকে n - 1, তাহলে 0 1 2 3। এম এর মান হচ্ছে -l থেকে +l পর্যন্ত, 0 এর জন্য 0, এল এর 1 এর জন্য -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2, 3 এর জন্য -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, এস এর মান হচ্ছে ডিপেন্ড করে যে আমার কতগুলো অরবিট, কতগুলো ইলেকট্রন। 0 তে 2টা ইলেকট্রন +-হাফ, পি তে 6টা ইলেকট্রন +-হাফ ইন্টু 3, ডিতে 10টা ইলেকট্রন, তাহলে +-হাফ মানে 2টা ইলেকট্রন, +-হাফ -হাফ, একটা ইলেকট্রনের জন্য +-হাফ আর একটা ইলেকট্রনের জন্য -হাফ, 2টা ইলেকট্রন ইন্টু 5, 10টা ইলেকট্রন। এফ এর 7টা অরবিটাল, তাইলে এফ উপশক্তি স্তরে 7টা অরবিটাল। এসপিডিএফ গুলো হচ্ছে এক একটা উপশক্তি স্তর, আর এই যে ডিএক্স ওয়াই ডিওয়াই জেড এগুলো হচ্ছে এক একটা অরবিটাল। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এস। এবার অরবিটাল জানা যায় হচ্ছে এম এর ভ্যালু থেকে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে। 1টা 3টা 5টা 7টা, পরীক্ষা আসে এমসিকিউতে। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, 2 দ্বারা গুণ করে ফেলো, 2 এর ঘরের নামটা মোট বের করে ফেললাম। কখনো কখনো পরীক্ষায়
তিন দিয়েও ক্যালকুলেশন করতে বলতে পারে, তিন দিয়েও ক্যালকুলেশন করতে বলতে পারে। এই যে এইটা, এই 4 এর জায়গায় বলতে পারে যে তুমি 3 দিয়ে ক্যালকুলেশন করো, তখন এইটুকুতেই শেষ। তখন এখানে হবে 9, এখানে হবে 18, 2n স্কোয়ার, n এর মান 3 বসিয়ে দেখো 18। দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝে গিয়েছো। ছুটি দেন 2012 প্লাস 1 অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা। দেখো এই ভ্যালুগুলো পেয়ে যাবা। এস এর জন্য এল এর মান কত? এল এর মান 0 1 2 3, তাই না? দেখো 2 3। এবার 12 প্লাস 1 বসায় দেখো, এবার 12 প্লাস 1, 2 ইন্টু 12 প্লাস 1 বসায় দেখো, এই ভ্যালুগুলো সব পেয়ে যাবা। সবই সূত্র থেকে আসছে। দেখো এল এর ভ্যালু 0 বসাও 2 পাবা, এল এর ভ্যালু 1 বসাও, 2 1 2 আর 1 3, 3 2 6, 2 বসাও 2 2 4 আর 1 5, 5 2 10, এভাবে আসে। দ্যাটস ইট। তো এবার আমরা কি করব? এবার আমাদের কাজটা কি বলো? এবার আমাদের কাজটা হচ্ছে বোর্ড এক্সামের প্রশ্ন সলভ করা, বোর্ড এক্সামের প্রশ্ন সলভ করা। ঠিক আছে, চলো আমরা এবার বোর্ড এক্সামের প্রশ্ন সলভ করব, বোর্ড সিকিউ সলভ করব আমরা এবার। বোর্ডে যত প্রশ্ন এসেছে এই টপিক থেকে, কোয়ান্টাম সংখ্যা থেকে, দেখো সব সিকিউ তোমরা পারবা। প্রথম সিকিউ ঢাকা বোর্ড 2022, কঠিন প্রশ্ন। ঢাকা বোর্ড 2022, দেখো আমরা পারি কিনা, পারি কিনা। উদ্দীপকের সর্ববহিস্থ শেল KLMN, তার মানে কি n হচ্ছে সর্ববহিস্থ শেল। n মানে কত? n মানে হচ্ছে n এর ভ্যালু 4, 4 এর জন্য সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা L ও M নির্ণয় পূর্বক হিসাব করো। সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কি ক্যালকুলেশন করছি নাকি করি নাই? সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেম প্রশ্নের উত্তর। পারবা কি পারবা না আগে আমাকে বলো। এই প্রশ্নটা পারা যাবে নাকি পারা যাবে না? বলো তো, এটা পারা যাবে নাকি পারা যাবে না? এটা কি পারবা নাকি পারবা না? বলো তো, পারবা নাকি পারবা না? এটা কি পারবা? বলো তো পারবা কি না? এই প্রশ্নটা পারবা কি পারবা না আমাকে বলো। সবগুলো সিকিউ দেখবে এখন একদম কমন হয়ে গেছে। পারা যাবে না? পারা যাবে না? পারবো। ফাইন, 32টা হবে। পরের সিকিউ, বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড 2021, বি মৌলের সর্ববস্তু ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখাও। 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখাও। তাহলে বি মৌলের সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে 4s2। এইটা 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা দেখাইতে পারবো কিভাবে? দেখো 4s, 4s মানে হচ্ছে n এর ভ্যালুটা হচ্ছে 4, l এর ভ্যালুটা হচ্ছে আমরা কি জানি, SPDF এর জন্য l এর ভ্যালু 0 1 2 3, s এর জন্য 0, s এর l এর মান 0 হলে m এর মান 0, s এর মান হবে প্লাস, প্লাস আপ অথবা মাইনাস আপ। শেষ 4টা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু বের করা হয়ে গেল। ফাইন। কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তর, ডি মানে কি 4। অরবিটাল সংখ্যা নির্ণয়, অরবিটাল সংখ্যা নির্ণয় শিখাইছি না? মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় শিখাইছি না? ডি মানে হচ্ছে এখানে, ডি মানে হচ্ছে 4, 4 এর জন্যই তো ক্যালকুলেশন শিখাইলাম। এসেছে কুমিল্লা বোর্ড 2019-এ, ঢাকা চট্টগ্রাম বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022, কতগুলো জায়গায় এসেছে দেখো। জাস্ট খেয়াল করো, কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসেব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করো। ডি মানে কি? ডি মানে হচ্ছে এন এর ভ্যালু 4, তাহলে কি পারবো না? 32 যেটা বের করে দেখাইলাম। দেখো 2023 সালে ঢাকাতে এসেছে, চট্টগ্রাম বোর্ডে এসেছে, 2022-এ রাজশাহী বোর্ডে এসেছে। কি পারবা নাকি পারবা না? ফাইন, এত ইজি। হ্যাঁ, শিখিয়েছি এই জন্য ইজি, না শিখাইলে তো পারতা না এগুলা। কুমিল্লা বোর্ড 2022, দেখো ডি 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করো। ডি মানে কত? ডি মানে হচ্ছে 4, 32টা বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাহলে ওই টেবিলটা দিয়ে দিতে হবে, ওই টেবিলটা দিয়ে দিতে হবে। শেষ, তাই না? 4 মার্কস পেয়ে যাবা কিন্তু, 4 মার্কস। দেখো ঘতে এসেছে, জাস্ট ছকটা দিয়ে দিতে হবে। আরো দেখাচ্ছি, ময়মনসিংহ বোর্ড 2022, এল আর এম এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এম, এম মানে কি বললাম না? মাঝে মধ্যে 3 দিয়েও ম্যাথ আসতে পারে। ওই চার্টের মধ্যে দেখবা মোট ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 18টা, অরবিটাল সংখ্যা হবে 9টা। জাস্ট 3 পর্যন্ত ক্যালকুলেশন করবো, আমি তো 4 পর্যন্ত দেখাই দিছি। কি পারবো না? পারবো। পানি হয়ে গেছে এখন।
উদ্দীপকের উল্লেখিত মডেলের সর্ববিস্ত কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে? কয়টি ইলেকট্রন থাকতে পারে, কয়টা ইলেকট্রন থাকতে পারে কোয়ান্টাম সংখ্যা? সর্ববহিস্থ স্তর কোনটা? এই যে ডি এর জন্য। ডি মানে কত? ডি মানে n সমান 4। সলভ করতে হবে নাকি নিজে নিজেরা করতে পারবা? রাজশাহী বোর্ড 2021। সলভ করতে পারবা নাকি করে দিতে হবে সম্মানিত গাধা এবং গাধিনীরা? ফাইন, টেবিলকে সব সময় দিবা, সব সময় অলওয়েজ টেবিল দিবা। 21 সর্ববিস্ত স্তরের জন্য এল এবং এন এর মান হিসাব করে মোট ইলেকট্রন সংখ্যা ক্যালকুলেশন করো। এন এর মান 4, তার মানে কি এটা হচ্ছে আমাদের সেই টেবিলটা দিয়ে দিলেই হয়ে যাবে, 4 মার্কস পেয়ে যাব। পরের প্রশ্ন, এল এবং এন এর মান হিসাব করে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো কোথায় এসেছে? ময়মনসিংহ বোর্ড 2021। এটা কত? এটা হচ্ছে এক্স ওয়াই জেড এবং পি, তার মানে এন এর মান কত? 4। উত্তর হচ্ছে 32। সম্মিলিত বোর্ড 2018 এল এবং এন এর মানের ভিত্তিতে জেড শেলের মোট ইলেকট্রন সংখ্যা দেখাও। এক্স মানে 1, ওয়াই মানে 2, জেড মানে হচ্ছে 3, তাহলে উত্তর হবে 9 আর 18। দেখিয়েছি, 3 এর জন্য তো আরো সহজ। ফাইন, পরেরটা, সর্ববিস্ত শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? কয়টা ইলেকট্রন থাকতে পারে? কয়টা ইলেকট্রন থাকতে পারে? এক্স ওয়াই জেড আবার দিছে 1 2 3, তাহলে 3 এর জন্য উত্তর কত? উত্তর হচ্ছে 9 আর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18। লাস্ট প্রশ্ন, সর্ববিস্ত শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করো। অরবিটাল সংখ্যা দেখাইছি নাকি দেখাই নাই? ডি এর জন্য n সমান 4, ডি সমান n সমান 4। অরবিটাল সংখ্যা কি দেখাইছি নাকি দেখাই নাই? অরবিটাল সংখ্যা কি দেখাইছি নাকি দেখাই নাই? দেখো তো, এই যে অরবিটাল সংখ্যা 16টা হইছে না? 12 থেকে 14টার মতো সিকিউ তোমাদেরকে দেখাই দিলাম। কোনোটা কি সলভ করা লাগছে? লাগে নাই। টেস্ট পরীক্ষা এটা আসবে, প্রি টেস্ট পরীক্ষা আসবে, ইয়ার ফাইনাল পরীক্ষা আসবে, হাফ ইয়ারলি পরীক্ষা আসবে, প্রাইভেট পরীক্ষা আসবে, সব কিছুতে মনে রাখবা সূত্র একটাই, ওষুধ একটাই, মেডিসিন একটাই, প্যারাসিটামল। খাবো একবার ঘুমানোর পরে, আরেকবার ঘুম থেকে ওঠার আগে। এই 2 বেলা এইচডব্লিউ করে এইচএসসি 2026 বন্দিপাশলা গ্রুপে আপলোড করবা। এবার বলো আজকের ক্লাসের সব টপিক পানি পানি হয়েছে কিনা? প্রথম থেকে সব কিছু দেখো, ধীরে ধীরে শেখাইছি বলেই কিন্তু সব কিছু ভালো মতো পারছো। প্রথমে কোয়ান্টাম সংখ্যার কনসেপ্ট জানালাম, এরপর প্রকারভেদটা জানাইলাম, একটা টার্ম বুঝতেছিলেন না, বুঝাইলাম। এরপর একটা একটা করে ক্যালকুলেশন বুঝাইছি, একসাথে বুঝাই নাই কিন্তু। আমি কিন্তু একটা ছকের মধ্যে সবগুলো বুঝাই ফেলতে পারতাম। একটা বুঝাইছি, ওইটাকে সাথে নিয়ে দ্বিতীয়টা বুঝাইছি, ওইটাকে সাথে নিয়ে তৃতীয়টা বুঝাইছি, এটাকে সাথে নিয়ে চতুর্থটা বুঝাইছি। ঠিক আছে, আশা করছি এই টেবিলটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। পানি পানি, ফাইন। পানি পানি, পানি পানি, ফাইন। পানি পানি, গুড, ইয়েস। সো সবাই একটা স্ক্রিনশট নিবা, এই স্ক্রিনশটটা দিয়ে এইচডব্লিউটা জমা দিবা। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে এইচডব্লিউ জমা দিবা। ঠিক আছে, সবাই রেডি? 1 2 3। ডান। ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাবা এইচএসসি 26 বন্দিপাশলা গ্রুপে। ঠিক আছে, এই মুহূর্তে ক্লাসে আসো 50 জন। 50 জনেরই এইচডব্লিউ যদি আজকে বাসায় যে এইটা 2বার না লিখো মাথার মধ্যে ঢুকবে না। ক্লাস করে অনেক মজা পাইছো, কিন্তু এটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবা না। লিখবা, দেখে দেখে 2বার লিখবা, নোটটা জমা দিবা। ক্লাসটা কেমন লেগেছে সেটা জানিও। তোমাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে। এবং পুরো ক্লাসটা দেখেছো কখন শেষ হয়ে গেছে, এত কিছু শিখে ফেলছো। যতদিন অ্যাডমিশন দিবা না এই টপিকটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, সহজ লাগছে না এখন সব কিছু? হ্যাঁ, সবগুলো টপিকে এভাবে গুছিয়ে পড়লে সহজ লাগবে। প্রথম ক্লাসে মনে আছে আমরা লেপটন পড়েছিলাম, কোয়ার্ক পড়েছিলাম, প্রথমে কঠিন লাগছিল না? তারপর কি সহজ? গত 2টা ক্লাসে আমরা ম্যাথ করেছি, প্রথমে কঠিন লাগছিল, সূত্র পড়লে সব কিছু সহজ। ঠিক আছে, কোনো চিন্তা নাই। সবাই ভালো মতো, হ্যাঁ শুধু টেবিলটা দিলেই হবে শিমুল, শুধু টেবিলটা দিলেই হবে, লেখা সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার নোট জমা দিও। আল্লাহ হাফেজ।